গত ৭ এপ্রিল সংসদে দাঁড়িয়ে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু জানিয়েছিলেন, জ্বালানি তেলের দাম বৃদ্ধি প্রয়োজন হলে আগামী মে মাস থেকে দাম বাড়ানোর চিন্তা করবে সরকার। কিন্তু হঠাৎ করেই চলতি এপ্রিলের মাঝামাঝি গত ১৯ এপ্রিল থেকে সরকার প্রতি লিটার ডিজেলের দাম ১০০ থেকে বাড়িয়ে ১১৫ টাকা, অকটেন ১২০ থেকে বাড়িয়ে ১৪০ টাকা এবং পেট্রোলের দাম ১১৬ থেকে বাড়িয়ে ১৩৫ টাকা নির্ধারণ করেছে। কিন্তু নতুন এই দাম সমন্বয়ের পরও একদিকে যেমন চালক ও সাধারণ গ্রাহকরা চাহিদা মতো তেল পাচ্ছেন, অন্যদিকে আবার এর প্রভাব পণ্যমূল্য, যাতায়াত, বিদ্যুৎ, কৃষি ও পোশাক খাতে পড়তে শুরু করেছে। তবে সরকার এই দাম বৃদ্ধির ব্যাখ্যায় বলছে, আন্তর্জাতিক বাজারে তেলের দাম দ্বিগুণ বাড়ায় তারা জনগণের কথা চিন্তা করে বাধ্য হয়ে দাম সামান্য বাড়িয়েছে। কিন্তু গণমাধ্যমের সূত্র বলছে, যুক্তরাষ্ট্র ইরানের মধ্যে সম্ভাব্য শান্তি আলোচনার খবরে আন্তর্জাতিক বাজারে দাম পড়তির দিকে। জানা গেছে, গত ১৫ দিনে বিশ্ববাজারে তেলের দাম ১০% কমলেও ৩ দিন আগে আমাদের দেশে উল্টো ১৫ থেকে ১৭% দাম বাড়ানো হয়েছে। বেড়েছে রান্নার গ্যাস, এলপিজিও। একই সময়ে আলোচনার টেবিলে রয়েছে বিদ্যুতের দাম বাড়ানোর প্রস্তাবও। আন্তর্জাতিক বাজারে যখন দাম নিম্নমুখী, তখন দেশে জ্বালানি তেলের দাম বৃদ্ধি কেন? জ্বালানির এই দাম বৃদ্ধি কি এড়িয়ে যাওয়ার কোনো সুযোগ ছিল সরকারের সামনে, নাকি না জ্বালানির দাম বৃদ্ধি অর্থনীতিকে কি স্থিতিশীল নাকি অস্থিতিশীলতার দিকে নিয়ে যাচ্ছে? এসব নিয়ে আলোচনায় আজ রাজ খান স্টুডিওতে আছেন বিজিএমইএ এর প্রেসিডেন্ট মাহমুদ হাসান খান বাবু, আছেন বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের সাবেক সদস্য মোহাম্মদ মকবুল এলাহি চৌধুরী এবং আছেন ঢাকা বিশ্ববিদ্যালয় ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগের অধ্যাপক ডক্টর মোহাম্মদ আবু ইউসুফ। স্বাগত জানাচ্ছি আজকে রাজখানে। ডক্টর মোহাম্মদ আবু ইউসুফ, জ্বালানির মূল্য বৃদ্ধি, শুরুতে যে কথাটি বলছিলাম, ঠিক যেই সময়টাতে দাঁড়িয়ে আমরা দেখতে পেলাম বিশ্ববাজারে তেলের দাম কমলো, ঠিক একই সময় বাংলাদেশের চিত্রটা উল্টো, অর্থাৎ আমাদের দেশে জ্বালানি তেলের দাম বাড়িয়েছে। এই জ্বালানি তেলের বা গ্যাসের দাম বৃদ্ধির প্রভাবটা অনেকটাই নেতিবাচক, সেটি আসলে আমরা প্রতিনিয়তই দেখতে পাচ্ছি, কিংবা পাম্পে আসলে যে দীর্ঘ লাইন, যে ভোগান্তির চিত্র আমরা এতদিন দেখেছি, সেটিও কমার কোনো লক্ষণ নেই। তাহলে আসলে এই মূল্যটা বৃদ্ধি করে আদৌ কোনো লাভ হচ্ছে কিনা? জি, ধন্যবাদ। আমি ডিবিসিকে ধন্যবাদ জানাই একটি চমৎকার বিষয়ের উপর, অত্যন্ত জনগুরুত্বপূর্ণ একটি বিষয়ের উপর আমরা আজকে আলোকপাত করছি। আমরা জানি যে আন্তর্জাতিক যে অস্থিরতা, যে সংকট চলছে, তারই একটি প্রভাব আসলে জ্বালানি তেলের মূল্য। আন্তর্জাতিকভাবেই আমরা দেখছি, যখন কোনো একটা আলোচনা ইতিবাচক দিকে যায় তখন দাম কমতে শুরু করে, আবার যখন টানাপোড়েন হয় তখন আবার দাম বাড়তে শুরু করে। এরকম একটা পরিস্থিতিতে আমরা দেখলাম বেশ কিছুদিন ধরেই বাংলাদেশেও এর ব্যতিক্রম নয়, এর প্রভাবটা পড়া শুরু করেছে। কিন্তু অ্যাজ এ নাগরিক হিসেবে আমার কাছে যেটা আমি একটু কনফিউজ, সেটা হচ্ছে যে একদিকে সরকার বলার চেষ্টা করছে যে জ্বালানি তেলের কোনো সংকট নাই, অন্যদিকে আমরা দেখছি যে যানবাহনের একটা দীর্ঘ লাইন। তাহলে কোথাও না কোথাও তো সংকট আছে। হয় দীর্ঘ লাইন যারা করছে, যদি কেউ মজুদ করছে, এবং সংসদেও আমরা দেখেছি যে মাননীয় মন্ত্রী বলার চেষ্টা করছেন যে এগুলো হয়তো কৃত্রিম সংকট করছে, কিন্তু এই কৃত্রিম সংকটটা দূর করার দায়িত্ব, প্রধান দায়িত্ব কিন্তু আসলে সরকারের উপর বর্তায়। যদিও আমরা মনে করি জনগণও সচেতন হওয়া উচিত, কিন্তু এই দুটোর সমন্বয়ই আসলে হওয়া উচিত। আরেকটি বিষয় আমরা যখন দেখলাম যে এটা তো আমরা জানি যে জ্বালানি তেলের, যেহেতু আমরা একটা জ্বালানি তেলের যে আমদানি নির্ভর, আমরা বহির্বিশ্বের উপর ডিপেন্ড করি, সুতরাং সেই জায়গা তো আমাদের এটার একটা বহুমাত্রিক প্রভাব কিন্তু আছে। সেটা আমরা কৃষি খাত বলেন, সেটা পরিবহন খাত বলেন, উৎপাদন খরচ বলেন, মানে সব কিছু জায়গায়, পার্টিকুলারলি যারা সীমিত আয়ের মানুষ, যারা একদম নিম্নবিত্ত, তাদের উপর আসলে এই প্রভাবটা অনেক বেশি, কারণ তারা এমনি সবসময় একটা মোটামুটি একটা ক্রাইসিসের মধ্যে থাকে। এই কোপ আপ করাটা তাদের জন্য, এই ধরনের সংকট যখন হয় তখন তাদের জন্য একটু কঠিন হয়ে পড়ে। আমি যেহেতু অর্থনীতি ছাত্র হিসাবে, আমরা এই ধরনের যখন কোনো মূল্য বাড়ানোর একটা প্রক্রিয়া, কারণ আমরা অনেক সময় দেখেছি যে প্রত্যেক মাসেই কিন্তু একটা নিয়ম করে যে সমন্বয় করাটা, যেহেতু বহির্বিশ্বের সাথে সমন্বয় করার একটা প্রক্রিয়া ছিল, কিন্তু শুরুতে সরকার যেটি বলার চেষ্টা করছিলেন যে জনগণের কথা চিন্তা করে দামটা বাড়ানো চিন্তা করেনি, কিন্তু অন্যদিকে আমরা দেখলাম যে শেষমেশ কিন্তু সরকারের যেহেতু অর্থ সংকট আছে, সরকারের উপর চাপ কমানোর জন্য দাম কিন্তু আসলে
বাড়াতেই হলো। এখন এই যেটা জায়গায় হলো, যদি আমি আরেকটা প্রশ্ন আপনাকে একটু যুক্ত করি, এই যে সিদ্ধান্তটা নিল সরকার, সেই সিদ্ধান্তের ফলে আসলে সরকারের প্রতিও এক ধরনের অনাস্থার একটা জায়গা তৈরি হলো কিনা? কারণ সরকার যেহেতু বারবার বলছে যে কোনো সংকট নাই বাংলাদেশে জ্বালানি তেলের, একই সময় আবার মূল্যটাও বৃদ্ধি করতে হলো, আবার তারা এটিও বলছে যে ভর্তুকি দিয়ে তারা পরিস্থিতি সামাল করতে পারবে, তাহলে আসলে এই যে অনাস্থার জায়গাটা সেটা খানিকটা বাড়লো কিনা এই সিদ্ধান্তের মধ্যে এইটুকু দিয়ে? আমরা বুঝতে পারছি যে সরকার বাধ্য হয়েই আসলে দামটা বাড়িয়েছে, কিন্তু আসলে এই ধরনের একটা সেনসিটিভ বিষয়ে এরকম ঘোষণা দিয়ে দাম বাড়ানো, যে আমি অমুক মাস থেকে দাম বাড়তে পারে, যখন সরকারের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ এই ধরনের কথা বলে, তখন কিন্তু যারা অতি মুনাফা লোভী, যারা মজুতদারি, তারা কিন্তু এই ধরনের সুযোগটা নিয়ে থাকে, এবং সেই কাজটি কিন্তু বাংলাদেশে হয়েছে। তো সরকার বাড়িয়েছে, কিন্তু এই বাড়ানোটা যদি আরও আগে, এখন কিন্তু আমাকে ঠিকই বাড়তি দামেই কিনতে হচ্ছে, কিন্তু যদি আগে থেকে হতো তাহলে এই লম্বা লাইনের যে বিষয়টা আছে, বা এই যে লোকজনের যে সাফারিংসটা আছে, সেই সাফারিংসটা এখন সাফারিংসও হচ্ছে, আবার যে দামও বাড়ছে। মানে এই প্রশ্নটাও তো আসলে আসে যে এই এতটা সময় পরে যখন আমি মূল্যটা বৃদ্ধি করলাম, তখন আদৌ আসলে আমি এই ভোগান্তিটা কমাতে পারছি কিনা। এখন আমরা সময়ের অপেক্ষা করছি, যে আশা করছি হয়তো দীর্ঘ লাইন যেটি আছে সেটা হয়তো কমে আসবে। যদিও এখন আমরা সেই কমে আসার যে দৃশ্যটা দেখি জায়গাটা নাই। আসলে খুব ইম্পর্টেন্ট, আমরা জানি যে অনেকেই আছে এই সুযোগটা নিবে, মনে করেন পরিবহন খরচ বা এটার যে বহুমাত্রিক প্রভাব বিভিন্ন জায়গায়, হয়তো তেলের দাম বাড়ানোর কারণে যদি ৫ টাকা বাড়ে, কিন্তু দেখা যাচ্ছে বাড়িয়ে নিবে ১৫ টাকা, সেই ২০ টাকা। বহুমাত্রিক এই সুযোগ জায়গায় ইতিমধ্যে কিন্তু সরকারের শুরু একটা হয়েছে। এই আলোচনায় দায়িত্ব আসবো হচ্ছে এটাকে মনিটর করা। নিশ্চয়ই। আমি বা মোহাম্মদ মকবুল ইলাহি চৌধুরী আপনার কাছে আসি। জ্বালানি তেলের যে মূল্যটা বৃদ্ধি করলো, সেটার নিজের ফর্মুলাটা আসলে নিজেই বিপিসি মানছে না, এরকম একটা বক্তব্য আসছে সামনে। বিশ্ববাজারে 15 দিনে দাম কমেছে 10%, বাংলাদেশে বাড়ানো হয়েছে 15 থেকে 17%। ফর্মুলা অনুযায়ী যদি আমি যাই, যেখানে দাম 5 থেকে 7 টাকা কমার সুযোগ ছিল, সেখানে 20 টাকা পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে। এটা আসলে একটু অসামঞ্জস্যপূর্ণ মনে হচ্ছে কিনা আপনার কাছে? আমি প্রথমে একটা কথা বলতে চাই, জ্বালানির মূল্য নির্ধারণ করার আইনত মালিক পার্ক, বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন। এটা অন্য কারো অধিকার নেই। এবং বার্ক যে পদ্ধতিতে মূল্য বৃদ্ধি বা মূল্য কমায়, সেটা কিন্তু একটা গণতান্ত্রিক পদ্ধতিতে কমায়। সেখানে বার্কের লোক থাকে, সেখানে যারা ব্যবসা করে তারা থাকে, যারা গ্রাহক তারা থাকে, যারা সরকারি কর্মকর্তারা থাকে, তাদের সবার সামনে আলাপ আলোচনা করে তারপরে কিন্তু দামটা নির্ধারিত হয়। কাজে তখন যেটা হয় সেটা কিন্তু সেই দামের প্রতি সবারই কিন্তু একটা পার্টিসিপেশন থাকে। আমি গত মিটিংও আপনাকে বলছিলাম যে আজকে আমরা একটা ক্রাইসিসের মধ্যে দিয়ে যাচ্ছি। এইখানে সরকারকে জনগণকে কনফিডেন্সের মধ্যে নিতে হবে। তাদের কাছে লুকোচুরি করে লাভ নেই। আমি হঠাৎ করে বললাম যে আজকে থেকে পাওয়া যাবে না, রেশনিং করে ফেললাম, আবার তার 2 দিন পরে বললাম যে না আমার কোনো সমস্যা নেই, তারপরেও দেখা যাচ্ছে 2 মাইল 3 মাইল। তো এগুলো হচ্ছে কি মানুষকে অনাস্থায় নেওয়ার ফলে এই অবস্থাটা হয়েছে। আর এখন পর্যন্ত কিন্তু এনার্জি রেগুলেটরি কমিশনের যে আইন, সে আইন অনুযায়ী মন্ত্রণালয়ের কোনো ক্ষমতা নেই এই তেলের দাম নির্ধারণ করে। এটা যদি বার্কের মাধ্যমে হইতো তাহলে কিন্তু এই হইচইগুলো এটাও এইভাবে আসতো না। কারণ একটা নিয়ম কানুন আইন, আপনি দেখেন এলপিজির দামটা প্রতি মাসে কিন্তু প্রতি মাসে কিন্তু হয় বাড়ে অথবা কমে, এটা না যে একবার বাড়লো তো বাড়তেই থাকে। এবং সরকারি পদ্ধতিতে যেটা হচ্ছে একবার বাড়লে আর এটা কমে না। হ্যাঁ, আজকে আপনার ক্রাইসিস আসছে, আপনি বাড়ান, কালকে যখন আপনার দামটা কমে যাবে তখন আপনাকে দামটা কমান, তাহলে কিন্তু মানুষের আপনার উপরে দাম কমানোর ইতিহাস কি বাংলাদেশে আছে? আমরা কি কখনো দেখেছি? ইয়েস, গ্যাসে আছে, এলপিজিতে আছে, বার্ক একাধিকবার করেছে। আপনি গত 1 বছরটাই নেন, আমি 5 বছরটা নাই বললাম, কতবার দাম কমছে, কতবার দাম বাড়ছে, এটা বাজারের উপরে নির্ভর করে এটা করা হয়। কাজে এখানেও যদি এই পিপলস পার্টিসিপেশন, গভর্নমেন্ট এবং পিপলস পার্টিসিপেশন সবাইকে নিয়ে, সবাইকে আস্থার মধ্যে নিয়ে যদি কাজগুলো করা হতো, তাহলে কিন্তু এই ক্রাইসিসগুলো এইভাবে আসতো না, এবং ক্রাইসিসগুলো মানুষ মেনে নিত। তার মানে এই সিদ্ধান্তের মধ্যে দিয়ে আপনি যে আস্থার কথাটা বলছেন, সেই আস্থার জায়গাটা থেকেও কি আসলে আমরা দিনে দিনে দূরে সরে যাচ্ছি? সাংঘাতিকভাবে।
মানুষকে ধোঁকা দেওয়ার চেষ্টা হচ্ছে। গ্যাস নাই, রেশনিং। আরে গ্যাস আছে, আর তেল আছে একবারে অফুরন্ত, আপনারা নেন, কিন্তু দিতে পারতেছেন না। দ্বিতীয়ত গ্যাসের বা তেলের দাম বাড়ায়। কিন্তু যারা আসলে বলছেন যে পর্যাপ্ত পরিমাণের মজুদ আছে, আবার আমরা যে দীর্ঘ লাইন দেখছি পাম্পগুলোতে, তারা আবার তেল পাচ্ছেনও, কিন্তু 11 ঘন্টা 12 ঘন্টা যদি তাদেরকে অপেক্ষা করতে হচ্ছে, তারা আসলে কোথায় যাচ্ছে? মানে এই তেলগুলো আসলে যাচ্ছেটা কোথায়? আমি কোথা থেকে আসতেছে, এগুলো হচ্ছে টোটাল মিসম্যানেজমেন্ট। মানুষকে আস্থাতে না নেওয়ার জন্য ব্যবসায়ীদেরকে, সব মানুষ বলতে আমি বলতেছি গ্রাহক এবং সরবরাহকারী দুইজনেরই। আরেকটা জিনিস যেটা আসে, এই যে আপনি তেলের দাম বাড়ালেন, হ্যাঁ, এই তেলের দামের উপরে তো আপনার কয়দিন পরে আবার বিদ্যুতের উপরে এসে পড়বে। ইতিমধ্যে সেই আলোচনা চলছে, তাই না? আসবে না? দাম বাড়ানো একটা সলিউশন, দাম বাড়ানো ছাড়াও কিন্তু সলিউশন আছে। যেমন বিদ্যুতের অবস্থাটা আমি বলি, আমার ডে পিক টাইমে আমার বিদ্যুৎ লাগে হচ্ছে 17,000 মেগাওয়াট। am I রাইট মিস্টার প্রেসিডেন্ট? জি, কাছাকাছি। রাতের বেলা আসে 18,000-এর মতো। আপনার গ্যাস ভিত্তিক, আমরা ইন্ডিয়া থেকে আমদানি করে 2800 মেগাওয়াট, এটা ফিক্সড। কম্বাইন্ড সাইকেল বলে একটা জিনিস আছে, ঠিক আছে? কম্বাইন্ড সাইকেল হচ্ছে লোয়েস্ট কস্ট অফ প্রোডাকশন অফ বিদ্যুৎ। এইখানে আমাদের এখন উৎপাদন সক্ষমতা হচ্ছে 10,000 মেগাওয়াট। তার মানে যথেষ্ট কম আছে। আমি নো বিদ্যুৎ নো আমি ধরেন আপনি 10,000, আপনি এই 10,000 মেগাওয়াট যদি করতে পারেন, তাহলে কিন্তু আপনার দেখবেন যে পরবর্তীকালে আপনার গ্যাসের দাম হয়তো নাও বাড়তে পারে। তারপরে কয়লা আছে, এই জায়গাটাতে আমি আসবো আপনার কাছে। এটা কিন্তু এফেক্টেড না ইয়ে দিয়ে, এই আমি ঠিক এই বিদ্যুতের আলোচনাটিতে আপনার কাছে আসবো। আমি মাহমুদ হাসান খান বাবু আপনার কাছে আসি। এই যে মূল্য বৃদ্ধি হলে বা এটিকে আসলে যখন সরকার বলছেন তারা জ্বালানি মূল্যের দামের সমন্বয় হিসেবে দেখছেন, অনেক বিশেষজ্ঞরা বলার চেষ্টা করছেন এটি আসলে পুরো অর্থনীতিতে একটা চেইন রিয়াকশন তৈরির সূচনা হিসেবে তৈরি হচ্ছে। তার মানে যদি একটা বড় রিয়াকশন আসে, সেই ধাক্কাটা সবার আগে নিঃসন্দেহে শিল্প খাতে যাবে এবং সেই ধাক্কার প্রভাবটা আসলে পুরো রাষ্ট্রের উপরে থাকছে। এই জায়গাটিতে আসলে যখন আমরা দেখছি যে শিল্প খাতে জ্বালানির প্রভাবটা যথেষ্ট গভীর, আপনারা আসলে এই মুহূর্তে কি ধরনের সংকটের মধ্যে আছেন? ধন্যবাদ ডিবিসিকে। সমন্বয় কথাটা বললেন না, সমন্বয় কিন্তু এককেন্দ্রিক হবে না। সমন্বয় মানে কখনো বাড়বে কখনো কমবে। যে প্র্যাকটিসটা ওয়ার্ল্ড ওয়াইড অ্যাকসেপ্টেড, সেটা হচ্ছে এই আন্তর্জাতিক বাজারে তেলের দামের সাথে সমন্বয় করতে হবে। কেউ কেউ দৈনিক করে, কোনো কোনো দেশে প্রতি মাসে হয়, কোনো কোনো দেশে কোয়ার্টারলি হয়। সো আমাদের দেশের প্র্যাকটিসটা যেমন যেটা এলপিজির ক্ষেত্রে আছে, প্রতি মাসে সমন্বয়। এই যে দামটা যে বাড়লো এবং ওয়ার্ল্ড ওয়াইড যে দাম বাড়ে বা কমে, এটা কিন্তু লুকানো বিষয় না। আপনি জানেন, আমি জানি, সবাই জানে। এখানে আর এটা কোনো মানে গোপন বিষয় না। সেক্ষেত্রে আপনি যেটা অভিঘাতের কথা বলছেন সেটা আমি আসছি পরে। সেক্ষেত্রে আমাদের যেটা চাওয়া সেটা হচ্ছে এই সমন্বয়টা চলমান থাকতে হবে। যখন বাড়বে তখন বাড়াবেন, যখন কমবে তখন কমাবেন। তাহলে হবে কি, এইটা যদি কোয়ার্টারলি করি অথবা মান্থলি করি, তাহলে এইটার যে অভিঘাত অন্য জায়গায় আসে। প্রথমে আসে হলো ট্রান্সপোর্টে, তাদেরকেও একটা গাইডলাইন দিতে হবে যে চাইলেই আপনার হলো এই ট্রান্সপোর্ট ভাড়া বাড়ানো যাবে না, আপনাকে অপেক্ষা করতে হবে নির্দিষ্ট একটা কোয়ার্টার শেষ হওয়া পর্যন্ত, অথবা এই মাস পরবর্তী মাসে আসার জন্য। এটা হলো প্রথম বিষয়। দ্বিতীয় বিষয় হচ্ছে শিল্প। এটার যে ধরেন রিকারিং এফেক্ট শুধু শিল্প না, প্রত্যেকে এখানে এফেক্টেড। আপনি এফেক্টেড, আমি এফেক্টেড। তো এই জায়গাটায় যেটা বললেন ভাই, যে এই সমন্বয়ের প্রক্রিয়াটাও কিন্তু আইনসম্মত হইতে হবে। যেটা করার কথা হলো বিইআরসি তো একটা সরকারি প্রতিষ্ঠান, এমন তো না যে এটা অন্য কেউ তৈরি করছে আমি মানব না। তো শুরুতেই সিদ্ধান্ত নেওয়ার দরকার ছিল, একটা বেঞ্চমার্ক করতে হবে যে আন্তর্জাতিক বাজারে যদি $60 থাকে, তাহলে আমরা এখানে পেট্রোলের দাম কত করব, ডিজেলের দাম কত করব, অক্টেনের দাম কত করব, এটার সাথে 70 হলে কত করব। এই মেকানিজমটা হলো থাকা দরকার। থাকলে হবে কি, এই যে যদি বলেন যে জন অনাস্থা বলেন বা জনরোষ বলেন, এগুলা তৈরি হবে না। আর এই ফিলিং স্টেশনে যেটা আমাদের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জিং হয়ে গেছে কি, মূল্য বৃদ্ধির চেয়ে বেশি হয়ে গেছে সহজে পাচ্ছি না। এই যে সহজে যে পাচ্ছি না, আমাদের ইন্ডাস্ট্রিগুলো কিন্তু সব পরিচালিত হয় হলো আপনার স্ট্যান্ড বাই জেনারেটর দিয়ে। যখন লোডশেডিং হয় আমরা স্ট্যান্ড বাই জেনারেটর দিয়ে চালাই, তখন আমাদের ডিজেলের প্রয়োজন হয়। আমরা এই যে এখন যে লোডশেডিংটা হচ্ছে, এখন বেশি হচ্ছে, 3 ঘন্টা 4 ঘন্টা 5 ঘন্টা 6 ঘন্টা। এর আগেও কিন্তু লোডশেডিং হতো হয়তো 1 ঘন্টা 2 ঘন্টা।
তখন আমরা স্ট্যান্ড বাই জেনারেটর চালাতাম। তখন যে সুবিধাটা ছিল, চাইলেই আমি নিকটবর্তী ফিলিং স্টেশন থেকে আমি ডিজেল কিনতে পারতাম। এখন যেটা পারছি না। এতে করে সমস্যা হচ্ছে কি, লোডশেডিংয়ের সময় ইন্ডাস্ট্রি চালাতে পারছি না। না চালানোর কারণে আমাদের উৎপাদন সক্ষমতা কমছে। উৎপাদন সক্ষমতা কমার কারণে আমি ঠিকমতো সময় মতো শিপমেন্ট করতে পারছি না। তাতে করে অর্ডার ক্যান্সেলেশন হওয়ার সম্ভাবনা আছে, এয়ার ফ্রেট হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। একটা প্রতিষ্ঠানে যদি এয়ার ফ্রেট হয়ে যায়, ক্যান্সেল হয়ে যায়, ওই ফ্যাক্টরি দেউলিয়া হইতে কিন্তু বেশি সময় লাগে না। এর বাইরে আমাদের যেখানে যারা শ্রমিক, কর্মকর্তা, কর্মচারী কাজ করেন, তারাও এফেক্টেড হচ্ছে। তো মোদ্দা কথা হচ্ছে যে কোনো সিদ্ধান্ত নেওয়ার মেকানিজম যদি ট্রান্সপারেন্ট থাকে, তাহলে কিন্তু হইচই কম হবে। মানে যে কথাটি বলছিলেন মোহাম্মদ মকবুল ইলাহি চৌধুরী, মানে এই ধরনের সিদ্ধান্ত বা জ্বালানি তেলের মূল্যের যে সমন্বয়ের কথাটি আমরা শুনছি, সেই সিদ্ধান্তটি নেওয়ার সময় আসলে নানানভাবে স্টেক হোল্ডারদেরকে সাথে নিয়ে মূলত এই সিদ্ধান্তগুলো নেওয়া হয়। এবারে সিদ্ধান্তটা কি তার মানে স্টেক হোল্ডারদেরকে বাদ দিয়ে নেওয়া হলো? মানে কি হয়েছে কি, আপনাকে সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে তো প্রতিনিয়ত আপনি সবার সাথে বসবেন না। এই যে বিইআরসি যে দাম পুনর্নির্ধারণ বা সমন্বয়ের, ওইটাই তো স্টেক হোল্ডার। এখানে ধরেন গভর্নমেন্টে যেসব বডি দাম বাড়াতে চান তারা থাকেন, বিইআরসি সবাইকে নির্দিষ্ট সময়ে ডাকেন, ওখানে শুনানি হয়, শুনানির ক্ষেত্রে সবার মতামত নেওয়া হয়, মতামত নেওয়ার ক্ষেত্রে বিইআরসি সবার কথা শুনে একটা জায়গায় যে সিদ্ধান্ত নেওয়া হয়। এটাই তো স্টেক হোল্ডারদের ইনভলভমেন্ট, দিস ইজ দ্য মেকানিজম। এটা ফলো করা উচিত। এখন এটা ফলো করতে হলে যদি সময় বেশি লাগে, তো সেই জন্য এই প্রক্রিয়াটা আগের থেকে শুরু করতে হবে। এখন আপনি সিদ্ধান্ত নিতে চান যে 7 দিনের মধ্যে আমাকে সিদ্ধান্ত নিতে হবে, তাহলে 7 দিন আগের থেকে কাজ শুরু করতে হবে। সেটা বিইআরসিকে বলতে পারে যে এটা খুব ইমার্জেন্সি ইস্যু, আপনাদেরকে তাড়াতাড়ি উদ্যোগটা নিতে হবে। তো আপনি রাষ্ট্র তো একটা নিয়ম তৈরি করে, রাষ্ট্রই যদি সেই নিয়মটা মানতে না চায় বা মানতে না পারে, তো সেইটার জবাবদিহিতা রাষ্ট্রকে বা সরকারকে করতে হবে। তার মানে আসলে ভর্তুকির ব্যয়ের উপরে যে চাপটা, সেটিও আসলে সহসাই আমাদের কমছে না, যেটি আসলে সরকার বারবার বলার চেষ্টা ভর্তুকি করছে। নিয়ে আমার একটা কথা আছে, আমার যদি সময় দেন। জি, হাজার হাজার কোটি টাকা ভর্তুকির কথা বলা হচ্ছে, কিন্তু এইখানে যে জ্বালানি আমদানির ক্ষেত্রে বিভিন্ন টিয়ারে যেসব ট্যাক্স, ভ্যাট ইম্পোজ করা হয়েছে, সেটা যদি ইলিমিনেট করা হয়, তাহলে এই ভর্তুকির পরিমাণ এত থাকবে না। এখন প্রশ্ন হচ্ছে যে আপনি কি তাহলে ট্যাক্স, ভ্যাট ইম্পোজ করবেন না? আমার কথা হচ্ছে, যেহেতু এটা অতি প্রয়োজনীয় সামগ্রী, এখানে ইম্পোজ করার সুযোগটা সীমিত করে দেওয়া উচিত অথবা করা উচিত না। আপনার চাল ইম্পোর্টে কিন্তু ট্যাক্স হয় না, মাঝে মাঝে উইথড্র করা হয়। আমরা যে কটন ইম্পোর্ট করি, ওখানে কিন্তু ট্যাক্স নাই। এমন অনেক কমোডিটি আছে যেখানে ট্যাক্স নাই, সেখানে জ্বালানির ক্ষেত্রে ট্যাক্স থাকবে কেন? ইন্টারিম গভর্নমেন্ট এলএনজি ইম্পোর্টের ক্ষেত্রে ট্যাক্সটা এলিমিনেট করছে, কিন্তু পরের যে টিয়ারগুলো আছে, আপনার রিগ্যাসিফিকেশনের ক্ষেত্রে ভোক্তা পর্যায়ে বিভিন্ন পর্যায়ে ট্যাক্স আছে। আপনি তো দেখবেন, আপনি যে এখানে যে সর্বশেষ যে সার্কুলারটা আসছে, যেটা যে জ্বালানির দাম যেটা এই যে 100 টাকা থেকে 115 টাকা করা হইলো, এখানে কিন্তু ভাগ করে দেখানো হয়েছে যে যিনি ভোক্তা পর্যায়ে সার্ভিস দেবেন তার কত, এখানে অমুক চার্জ, তমুক চার্জ ইত্যাদি বিভিন্ন পর্যায়ে। তো এগুলো তো হ্যাঁ অবশ্যই যিনি সমন্বয়ের জায়গাটা আসলে আরেকটু ভেবে চিন্তে করার সুযোগ ছিল, কিন্তু এই প্রভাবটা আসলে আমরা যেটি বলছিলাম যে বহুমাত্রিকভাবে পড়বে, সেখানে আসলে আমরা যদি যাতায়াত ভাড়ার দিকে তাকাই, সামনে কোরবানির ঈদ আসছে, সেই সময়টাতে একটা খুবই বড় প্রভাব পড়তে যাচ্ছে কিনা, এটি এখন যথেষ্ট আলোচিত সমালোচিত বিষয়। এই আলোচনায় ফিরবো জি25 নিবেদিত রাজকাহন থেকে বিরতি নিয়ে ফিরছি, সাথেই থাকুন। জি25 নিবেদিত রাজকাহন দেখছেন। ডক্টর আবু ইউসুফ, দেশের অর্থনীতি কিংবা জনজীবন, এই দুটোরই আসলে অন্যতম লাইফলাইন যদি আমি বলি, ডিজেল বা পেট্রোল, এগুলোর মূল্য বাড়লে পণ্যমূল্য, যাতায়াত, বিদ্যুৎ, কৃষি সহ প্রায় সব ধরনের উৎপাদন খরচের মূল্যটাও বাড়ে। পেট্রোলিয়াম পণ্যগুলোর দাম দেশের ইতিহাসের সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে এর বিগত লাস্ট যে দামটা বেড়েছে সেদিকে যদি আমি তাকাই, তার মানে আসলে সামনের দিকে যাতায়াত থেকে শুরু করে সবকিছুর মূল্য বাড়ছে। সামনে ঈদ আছে, সেই ঈদকে ঘিরে আপনি নিশ্চয়ই জানেন যে যাতায়াতের একটা বিশাল বড় জায়গা জুড়ে থাকে। ইতিমধ্যে আসলে বাস ভাড়া বাড়ানো নিয়ে একটা বড় আলোচনা তৈরি হয়েছে, সেখানে বাস ভাড়া 15% বাড়ানোর একটা কথা বলা হয়েছে। আপনি কি মনে করছেন এটা আসলে যৌক্তিক কিনা? জি, একদিকে দেখবেন যে আমরা দীর্ঘদিন ধরেই মূল্যস্ফীতির একটা চাপ কিন্তু আছে, অর্থনীতির স্থিতিশীলতা নিয়ে এক ধরনের চাপ কিন্তু আমাদের আছে। আমরা জানি যে এখানে বিজিএমইএর প্রেসিডেন্ট মহোদয় আছেন, যে আমরা যদি এই ফিনান্সিয়াল ইয়ারে দেখি যে বিভিন্ন কারণে, বৈশ্বিক কারণে হোক, আমাদের এক্সপোর্ট আর্নিং একমাত্র রেমিটেন্স ছাড়া বিভিন্ন জায়গায় কিন্তু আমাদের একটা সংকটের মধ্যে কিন্তু আমরা যাচ্ছি। এখন মূল্যস্ফীতি আমরা জানি যে আমরা যদি আমাদের আশেপাশের দেশের দিকে তাকাই, আপনি ভারতে দেখেন 2 থেকে 3% মধ্যে মূল্যস্ফীতি, শ্রীলঙ্কাতে এরকম 3% মধ্যে আছে, একমাত্র পাকিস্তানে 5%। তো আমাদের আশেপাশের দেশগুলো কিন্তু তারা মূল্যস্ফীতিকে একটা নিয়ন্ত্রণের মধ্যে এনেছে,
মাঝখানে আমাদের মূল্যস্ফীতি বাড়া কিছুটা কমার টেন্ডেন্সি ছিল, কিন্তু এটা আবার এই গত মাসে আমরা দেখলাম সেটি আবার 9+ হয়ে গেছে মূল্যস্ফীতি। তার মধ্যে এখন যে বিষয়টা আছে তেলের দামের যে বাড়ানোর বিষয়টা, সেক্ষেত্রে আরেক দফা বাড়বে বলে আমরা যেই ধরনের ইঙ্গিত আমরা দেখতে পাচ্ছি। আসলে এই যে সময়টা হয়তো সরকার একটু গবেষণা বা একটু এভিডেন্স বেসড কিছু আলাপ আলোচনা করে যে কোন কৌশলটা নেওয়া যেতে পারে, সেই ধরনের একটা কৌশল নেওয়া যেতে, যেমন আমরা জানি যে যখন রোজা আসে তখন অনেক পণ্যের কিন্তু করের বা ভ্যাট ট্যাক্সের একটা সমন্বয় কিন্তু করা হয়। এই সময়ও কিন্তু সরকার শুরুতে একটু চেষ্টা করতে পারতেন যে ঠিক আছে, ভ্যাট ট্যাক্স আমরা জানি রাজস্বের উপর অনেক ধরনের আমাদের রাজস্ব ঘাটতি দেখলাম প্রায় 1 লাখ কোটি টাকা এই অর্থ বছরে অলরেডি পৌঁছে গেছে। তারপরেও এই যেহেতু একটা আপৎকালীন সময়, কারণ যে কোনো সময় আবার তেলের দাম কমতেও পারে, আমরা জানি না আগামী দিন কি হবে, শুরুটা হয়তো এইভাবে করা যেতে পারতো, ভ্যাট ট্যাক্সের এইখানে একটা সমন্বয় করে চেষ্টা, তাহলে জনগণ দেখতো যে সরকার কিন্তু চেষ্টা করছে। এটি একটা বিষয়। আরেকটা বিষয় হচ্ছে যে ব্যবস্থাপনার বিষয়টা, তো ব্যবস্থাপনাটাও আমার কাছে মনে হয়েছে যে এটি আরো সুন্দরভাবে ব্যবস্থাপনা করা যেতে পারে। তদারকি জায়গাটাতে যদি আসলে আমরা একটু আলোচনা করি, মাহমুদ হাসান খান বাবু, আপনি আসলে যে সেক্টরটা নিয়ে কাজ করেন সেখানে কোটি কোটি শ্রমিক কাজ করেন, অর্থাৎ এই যখন আসলে মূল্যস্ফীতির কথা আমরা বলছি সেই ধাক্কাটা সরাসরি গিয়ে আসলে একজন দিনমজুরের কাঁধে লাগছে। তিনি যখন বাজারে যাচ্ছেন তাকে 10 টাকার জিনিস পণ্য 20 টাকা দিয়ে কিনতে হচ্ছে, সেটি তার জন্য যথেষ্ট মানে কষ্টের, এবং তার বেতন নিঃসন্দেহে মাস শেষে প্রতি মাসে বাড়ছে না। এই ধাক্কাটা আসলে আমরা সামাল দেওয়ার মতন অবস্থায় আছে কি? না, এক কথা যদি বলি অবশ্যই নাই। কারণ হচ্ছে মূল্যস্ফীতির ধাক্কাটা তো খালি এখন না, বিগত প্রায় 1 বছর ধরে এটা চলছে। আর এক্ষেত্রে যারা সীমিত আর মানুষ তাদের উপরে তো ধাক্কাটা বেশি আসবে, এটাই স্বাভাবিক। আমাদের সেক্টরে যেটা আছে, আমাদের যে আপনার প্রতি বছরের যে ইনক্রিমেন্ট সেটা বাই ল 9% করতেই হবে মিনিমাম। এরপরে কেউ যদি এর বেশি করে কোনো সমস্যা নাই। কিন্তু কথা হচ্ছে যে আপনার যদি প্রতিনিয়তই যে মুদ্রাস্ফীতি, যেটা হলো 2টা ভাগে ভাগ করা হয়, একটা হলো যেমন ফুড, একটা হলো নন ফুড। আমাদের শ্রমিক কর্মকর্তা কর্মচারীরা বেশি এফেক্টেড হয় হলো ফুড কমোডিটিতে যখন এটা ইনক্রিজ হয়। আর এই তেলের ক্ষেত্রে তো এটার চেন ইম্প্যাক্ট বা এফেক্ট সব জায়গায় আছে, তো সেটা তো অবশ্যই এটা অস্বীকার করার উপায় নাই যে তাদের কষ্ট বৃদ্ধি পাবে। কিন্তু ওই আবারও আগের জায়গায় চলে আসি, যদি সমন্বয়টা প্রতিনিয়ত হয় এবং নিয়মতান্ত্রিকভাবে হয় তাহলে তাদের মধ্যেও একটা আশা থাকবে যে না, এখন দাম বাড়লেও ভবিষ্যতে দাম কমার একটা সুযোগ আছে। আর যদি এটা প্রতিনিয়ত বাড়তেই থাকে তাহলে সেক্ষেত্রেও ওই জায়গাগুলো যেন সমন্বয় করা যায় সেই চেষ্টাটা করতে হবে। কারণ মূল্যস্ফীতি যেন না বাড়ে সেই জন্য আমি যতদূর জানি এই সরকারের অর্থ মন্ত্রণালয়ের দায়িত্বে যারা আছেন তারা শুরু থেকেই চেষ্টা করেছিলেন যেন তেলের দাম বাড়াতে না হয়, কারণ এটা বাড়লেই এটা মূল্যস্ফীতি বাড়বে, মূল্যস্ফীতি বাড়লে এখানে যারা হলো সীমিত আয়ের মানুষ তারা সবাই ক্ষতিগ্রস্ত হবে। কিন্তু শেষমেশ সেটা করা যায়নি, এবং সাথে সাথে যেটা হলো যে দামও বাড়াতে হলো, আবার এই যে ফিলিং স্টেশনগুলো যে কেওটিক সিচুয়েশন, এইটারও কোনো উন্নতি হলো না। কোনো না কোনোভাবে কি আপনারা আসলে মনে করছেন যে সিদ্ধান্তটা সরকার এখন এসে নিল, সেই সিদ্ধান্তটা যদি সরকার আসলে আরো আগে নিতে পারতো তাহলে হয়তো আমরা এই সমস্যাটা খানিকটা মোকাবেলা করতে পারতাম? অর্থনীতিরা তাই বলেন, আর আমার চেয়ার থেকে তো বলা সম্ভব না যে আগে কেন বাড়াইলেন না। তো যারা অর্থনীতি নিয়ে কাজ করেন তারা বললেন যে এটা আরও আগেই বাড়ানো দরকার ছিল, তাহলে অন্তত এই যে নৈরাজ্যকর পরিস্থিতি ফিলিং স্টেশনগুলোতে এইটা হতো না। আমি তো গতকাল না পরশু দিন একটা টেলিভিশনে দেখলাম, যেদিন প্রথম দাম বাড়লো একজন মোটরসাইকেল ভাই, দাম বাড়ার পরেও তো এই হয়রানি কমছে না, দাম বাড়াটা না হলে কোনোভাবে কাজ করে পোষায় নিব, কিন্তু এই দৈনিক যে আমার তেলের লাইনে 6 ঘন্টা 8 ঘন্টা দাঁড়িয়ে থাকতে হচ্ছে, এটাও তো আমার কর্মঘণ্টার অপচয়। তো আমি 2 দিক দিয়ে ক্ষতিগ্রস্ত হচ্ছি। তো আগে হলো এক দিক দিয়ে ক্ষতিগ্রস্ত হতাম, আমার কর্মঘণ্টাটা নষ্ট হতো, দামটা একই জায়গায় ছিল, এখন আমি 2 দিক দিয়ে ক্ষতিগ্রস্ত হচ্ছে। সো সেক্ষেত্রে মানুষরা কিছুটা হলেও স্বস্তির জায়গায় যাবে যে মূল্য বৃদ্ধি যেটা হয়ে গেছে, অন্তত এই হয়রানিটা, এই নৈরাজ্যটা বন্ধ হবে। আদৌ আসলে সেটা কমে আসছে কিনা সেটিও একটা বড় প্রশ্ন। সম্ভাবনা আছে তো আমার মনে হয়, বলতে পারবেন, আমরা সবাই দেখছি, সবাই তো যাতায়াত করছি। তেলের এই যে মূল্যবৃদ্ধি সেটি নিয়ে মানুষের কষ্ট নিঃসন্দেহে বেড়েছে, কিন্তু সরকারের আসলে লাভ কতটুকু হয়েছে? মানুষের যদি ক্ষতি হয় সরকারের কখনো লাভ হয় না।
মানুষকে কষ্ট ফেলে সরকার কোনোদিন সুখে থাকবে না, ঠিক আছে? আর আপনাকে এর আগের দিনও আলোচনায় আমি প্রথমেই আমার শুরুতে একটা কথা বলেছিলাম যে প্রাথমিক জ্বালানিটা এমনই একটা জিনিস, এইটার উপরে আঘাত আসলে বিদ্যুতে আসে, বিদ্যুতে আসলে শিল্পে আসে, এটাতে আঘাত আসলে আপনার পরিবহনে আসে, আগে কৃষিতে আসতো না, এখন কৃষিতেও আসে। এমন কোনো এলাকা নাই যেখানে এটা আঘাত করে না। কাজে এই জায়গাটাকে যেভাবে দেখা উচিত ছিল, যেভাবে হ্যান্ডেল করা উচিত ছিল, সরকার আমার কাছে মনে হয়েছে যে সম্পূর্ণ উদাসীন এই জায়গাটাতে। অতীতে এইটাতে বঙ্গবন্ধু এবং শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এই দুইজন মারা যাওয়ার পরে কেউ এই সেক্টর প্রতি যত্নশীল হয়নি, যার জন্য কিন্তু আজকে আমরা এই ক্রাইসিসের মধ্যে পড়ছি। ওনাদের নীতি অনুযায়ী যদি আমরা চলতে পারতাম, ওনাদের পথ অনুসরণ চলতে পারতাম, আজকে এত বড় ক্রাইসিসে পড়তাম না। হ্যাঁ, আন্তর্জাতিকভাবে সরকার যখন বারবার বলছে যথেষ্ট মজুদ আছে, তখন আসলে যে দীর্ঘ লাইন আমরা দেখি, সেটার জন্য আমাদের নিজেদেরকেও দায়ভারটা বহন করা প্রয়োজন। আমি কিছু মনে করেন না, আমি একটা জিনিস বুঝি না, নাই এটাও আমি মানি না, আবার আমার যথেষ্ট মজুদ আছে এটাও আমি মানি না। দুটোর একটাও ঠিক না। এত বড় আন্তর্জাতিক ক্রাইসিস হচ্ছে, সেখানে মজুদ আমার থাকে ঠিক করে, কি করে থাকার কথা না যদি ম্যাজিক না থাকে। মানে শুধু বাংলাদেশের জন্য তো নিশ্চয়ই আর হরমুজ প্রণালী খোলা হয় না, সারা পৃথিবী জুড়েই হচ্ছে। কাজে এই ক্রাইসিস থাকবে, কাজে মানুষকে সত্য কথাটা বলতে হবে, সেইভাবে মানুষকে তাকে আপনাকে আস্থায় নিয়ে কমানো বাড়ানো যা কিছু করেন, তখন দেখবেন এটা কিন্তু সহনীয় হয়ে যাচ্ছে। মানুষকে আস্থা না নিয়ে মানুষকে ধোঁকাবাজি করে কোনো কিছু করা সম্ভব না, এবং এটা কিন্তু আলটিমেটলি একটা আউটবাস্ট হয়ে যায়। সেই সম্ভাবনা আছে কিনা, মানে সেরকম আরো আপনি উড়াই দিতে পারেন, সম্ভাবনা বলবো না, আশঙ্কা আমি উড়াই দিব না। জি, আবার এদিকে সরকার কিন্তু বারবার বলছে তারা মূল্যবৃদ্ধি করেছে, সেখানে তাদের প্রধান লক্ষ্য হচ্ছে ভর্তুকির চাপ কমানো। সেটি আসলে সম্ভব হবে কিনা এই মূল্যবৃদ্ধির মধ্য দিয়ে? আলোচনায় ফিরবো, আরেকটি বিরতির সময় হয়েছে। জি25 বাদ নিবেদিত রাজখান থেকে আরেকটি বিরতি নিয়ে ফিরছি, সাথেই থাকুন। জি25 প্রাথমিক রাজকাহন দেখছেন। মোহাম্মদ মকবুল ইলাহি চৌধুরী, অর্থমন্ত্রী বলেছেন তেলের এই মূল্যবৃদ্ধিতে মূল্যস্ফীতি বাড়তে পারে, আবার নাও বাড়তে পারে। সরকার এখনো পরিস্থিতি পর্যবেক্ষণ করছে। মূল্যস্ফীতি যদি বাড়ে, তাহলে আসলে এই ধাক্কাটা যতখানি বড় হতে যাচ্ছে, সেই ধাক্কাটা নিঃসন্দেহে আসলে বলার আর কোনো সুযোগ নেই। আমাদের জীবনযাত্রার যে প্রভাবটা পড়তে যাচ্ছে, খুবই সাধারণ মানুষ হিসেবে আমার কাছে মনে হবে যে আমি হয়তো ডিজেল অকটেন তেলের দাম নিয়ে বা বিশ্ববাজারের দাম নিয়ে এত বেশি চিন্তা করবো না, কিন্তু আমি আমার দৈনন্দিন জীবনযাত্রার যে প্রয়োজনীয় জিনিসগুলো আছে, সেগুলো স্বাভাবিক দামে কিনতে চাই। সেই সুযোগটা কি তাহলে আর আমার সামনে থাকবে? আমি মনে করি না, এটা কোনো পাগলেও বলবে না। আমার কাছে মনে হচ্ছে সবাই আমরা শর্ট টার্ম চিন্তা করতেছে। এটা একটা শর্ট টার্ম ইস্যু না, এটা একটা লং টার্ম ইস্যু। আজকে এই সমস্যাটা সৃষ্টি হয়েছে, কালকেই যুদ্ধটা বন্ধ হয়ে যাক, কালকে আবার দেখবেন দাম কমে গেছে, আবার পরশুদিন আরেকটা যুদ্ধ লাগুক, আবার এই ঘটনা ঘটবে। কাজেই এই ঘটনাগুলো যদি ঘটলো আমাকে তেমনভাবে আঘাত না করে, আঘাত করবে না তা না, আঘাত যেন না করতে পারে, সেটার জন্য আমার নিজস্ব সম্পদ যেটা আছে সেটার সর্বোচ্চ ব্যবহার। কিন্তু আবার সরকার যখন বলছে যে এই মূল্যবৃদ্ধিটা আসলে ভর্তুকির চাপ কমানোটাই তাদের জন্য প্রধান লক্ষ্য। ভর্তুকির চাপ আমি আপনাকে বলি, প্রতিদিন প্রায় 200 মিলিয়ন গ্যাস চুরি হয়, এটা বন্ধ করেন, আপনার ভর্তুকি কমে গেল। এবং এই গ্যাস দিয়ে আপনি যদি বিদ্যুৎ তৈরি করেন, সে বিদ্যুতের দাম হচ্ছে 100 থেকে কম। আপনার তেল দিয়ে করলে পরে 18 টাকা, আর এটা দিয়ে করে 2.5 টাকা, আর এখন এলএনজির দাম একটু বাড়ছে, সেটা 3.5 টাকা বা 4 টাকাই হবে। আপনি ওই দিকে আপনাকে যেতে হবে। আপনি সিম্পল সাইকেল থেকে বিদ্যুৎ উৎপাদন না করে আপনি কম্বাইন্ড সাইকেলে করেন। এখন আপনি জানেন 10,000 মেগাওয়াট করা যায় যদি আপনি গ্যাস দিতে পারেন কম্বাইন্ড সাইকেলে, হুইচ ইজ দ্য লিস্ট কস্ট প্রোডাকশন। তো আপনি এই সমন্বয় তো অনেকভাবে করতে পারেন, যেটা মানুষের কাজে আসবে সেইভাবে করেন। মানুষকে কষ্ট দিতে যাবেন কেন?
জি, মানুষের কষ্টটা আসলে কতখানি আমরা লাঘব করতে পারবো সেই চেষ্টাটা না, না, আসলে কিন্তু আমরা সেটা কতখানি নাই তো। দৃশ্যমান হতে দেখছি। সেটা দৃশ্যমান হচ্ছে না, যার জন্য এই সমস্যাটা হচ্ছে। ডক্টর আবু ইউসুফ, যে তদারকির কথা আমরা বারবার বলছি বা আপনিও বলছিলেন যেখানে সবচেয়ে জরুরি ছিল মেইনটেনেন্স, মানে এই যে একটা অরাজকতা আমরা দেখছি কিংবা যানবাহনের যে দীর্ঘ সারি আমরা পাম্পগুলোতে দেখছি, এখনো কিন্তু সেই ভোগান্তিটা চলছে। সেই ভোগান্তি থেকে বেরিয়ে তো আমরা আসতে পারছি না। তাহলে আসলে নতুন করে কি কি পদক্ষেপ নেওয়া প্রয়োজন বলে মনে করেন? প্রথমত হচ্ছে বাস্তবতা, সেটাকে স্বীকার করে নেওয়া যে এটা একটা বৈশ্বিক বিষয়। যদি ক্রাইসিস থাকে, ক্রাইসিসটা সুন্দরভাবে জনগণের সামনে উপস্থাপন করা, নাম্বার ওয়ান। নাম্বার টু হচ্ছে এই যে রেশনিংয়ের নামে শুরুতে যেটি হলো, আমি 10 লিটার দিব, 15 লিটার দিব, একটা গাড়ি 7-8 ঘন্টা লাইনে থেকে যদি 10 লিটার 15 লিটার পায়, ও পরের দিনে কিন্তু আবার আসবে। তাহলে কিন্তু আমার এই যে দীর্ঘ সারি কিন্তু আমি সমাধান করতে পারছি না। তাহলে সেই জায়গাটা এখন যেটি হচ্ছে, পরিবর্তিত পরিস্থিতিকে মাথায় রেখে বাস্তবতার নিরিখে সরকারের উচিত পরিবহন থেকে আরম্ভ করে বিভিন্ন স্টেক হোল্ডার, প্রাইভেট সেক্টর সবার সাথে বসে যে কত একটা দিক নির্দেশনা দেওয়া উচিত, যেটি হচ্ছে একদম তথ্যভিত্তিক বা দিক নির্দেশনা। যে যেমন একটি জিনিস মানুষ কি করে, আসলে সব কিছুর উপরে তো জনগণের উপর চাপটা পড়ে। মনে করেন অক্টেনের দাম বেড়েছে 17%। এখন আপনি পরিবহন ভাড়া কি 17% ডাইরেক্ট বাড়াই দিবেন? আপনি টিকিটের দাম আগে যা ছিল 17% বাড়াই দিবেন? টিকিটের দাম শুধু কি জ্বালানির উপর নির্ভর করে? আরও তো অনেক কিছু আছে। এই যে এটাকে নিয়ে তারপরে দেখা যাচ্ছে স্ট্রেইট ফরওয়ার্ড দেখা যাবে, কেউ দেখা যাচ্ছে টিকিটের দাম আগে যা ছিল বাসের, সেটাকে 17% বাড়াবে, আবার এর চেয়ে বেশিও বাড়াতে পারে। কিন্তু আসলে দেখা যাবে এর ইম্প্যাক্ট পড়ছে হয়তো 5%-এর মতো বা 7%-এর মতো। কিন্তু এই যে জায়গাটা, এই জায়গাটার একটা দিক নির্দেশনা আমি মনে করি সরকারের পক্ষ থেকে থাকা উচিত। এবং বিপিসির দিকেও যদি আমরা তাকাই, বিপিসি গত 11 বছরে 51,933 কোটি টাকা মুনাফা করেছে। এবারে জ্বালানি তেল দাম বাড়ানোতে 780 কোটি টাকা তাদের বাড়তি আয় হবে। সেই সুফল কি কখনো জনগণ পায়? এখন জনগণকে স্বস্তি দিতে হলে বললাম যে সরকার, বিভিন্ন স্টেক হোল্ডার্স কোথায় কোথায় বাড়তে পারে সেই জায়গাগুলো কারা, তাদেরকে নিয়ে বসে আলাপ আলোচনা করে যে তথ্যভিত্তিক যদি একটা দিক নির্দেশনা দিতে পারে যে না ঠিক আছে, বাস ভাড়া পার কিলোমিটার এত বাড়তে পারে, এই জায়গাটা, এবং সেটা এনফোর্সমেন্ট করা। এখন আমাদের দেশে যেটি হয়, অনেক পলিসি কিন্তু তৈরি হয়, অনেক কিছু এগ্রিমেন্ট হয়, বাস্তবতা দেখা যাচ্ছে ভিন্ন। এই বাস্তবতা যাতে সঠিকভাবে তদারকি, সেটা দেশের সরকারের তো বিভিন্ন পর্যায়ে সিভিল অ্যাডমিনিস্ট্রেশন আছে, বিভিন্ন পর্যায়ে তদারকির কিন্তু স্কোপ আছে। পাশাপাশি যেই সমস্ত ব্যবসায়ীরা আছেন তাদের সাথেও আসলে তাদেরও সহযোগিতা নেওয়া। কারণ এটি সবাই মিলে যদি আমরা সম্মিলিত উদ্যোগ নিতে পারি, আসলে উদ্দেশ্য যদি ঠিক থাকে এবং সেটি যদি আমরা বাস্তবায়ন করতে পারি, তা আমার মনে হয় যেই ধরনের প্রভাব পড়ার কথা সেটা কিছুটা হলেও লাঘব হতে পারে। কারণ এখন তো একটা মানে কি বলবো, যেটা অস্থিরতা, এই অস্থিরতার প্রভাব যে কোন জায়গায় পড়বে, কারণ একদিনেই আমরা দেখতে পাচ্ছি, একদিকে শুনছি ট্রাকওয়ালারা ভাড়া বাড়াচ্ছে, বাসওয়ালারা সবাই বসে আছে মানে ভাড়া বাড়ানোর জন্য। এইদিকে আপনার যদি কৃষির উপর এটার নেতিবাচক প্রভাব পড়ে, যেহেতু ডিজেল চালিত বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র, তাদের যদি খরচ পড়ে, এখন সবাই যদি বাড়াতে থাকে, কিন্তু এটার যে বহুমাত্রিক প্রভাব সেটি কিন্তু জনগণের জন্য, বিশেষ করে যারা নিম্ন আয়ের, যারা সীমিত আয়ের, দায়িত্ব তো নিশ্চয়ই সরকারের। সেই দায়িত্বটাতে কি সরকারকে এগিয়ে যেতে দেখেছেন? এখনো তো যেহেতু একদিন গেছে, আমরা আহ্বান জানাচ্ছি যে সরকারকে বাস্তবতার নিরিখে সবার সাথে আলোচনা করে যেটি জনগণের জন্য ভালো হয় সেই উদ্যোগটা নেয়া, এবং শুধু উদ্যোগ নেয়া না, সেটি বাস্তবে তার রিফ্লেকশন হচ্ছে কিনা সেই জায়গাটাও তাদের এনশিওর করার দায়িত্ব সরকার। আমি একটা জায়গায় মনে করেন, আমি একটা জায়গায় আপনার সঙ্গে দ্বিমত পোষণ করব। জ্বালানি তেলের দাম বাড়ানো কমানোর দায়িত্ব সরকারের নয়। আমাকে শেষ করতে দেন। এদেশের আইন দিয়ে, পার্লামেন্ট দিয়ে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন গঠন করা হয়েছে। এটা তাদের দায়িত্ব, তেলের দাম, গ্যাসের দাম বাড়বে কি বাড়বে না, কমবে কি কমবে না, তাদের কাজটাকে তাদেরকে করতে দেন। তাহলে দেখবেন যে সরকারের উপরে এটা কোনো ঝামেলা যাচ্ছে না। এবং এখানে যেহেতু তারা আবার সবাইকে মিলিয়ে আলাপ আলোচনা করে
থ্রেড বিয়ার্ড ডিসকাশন করে এটা করে, কাজে এটার ভালো হলেও সেটাও সবাই শেয়ার করে, খারাপ হলেও সেটা সবাই মাহমুদ হাসান খান share করে। বাবু, এই পুরো জায়গাটার মধ্যে তো আসলে একটা বৈশ্বিক সমস্যা, মানে এটা আসলে যতদিন এই যুদ্ধটা না থামছে ততদিন আসলে কি হচ্ছে সেটা বলার আসলে কোনো সুযোগ নাই, কিন্তু পণ্যর দাম বাড়ার যে আসলে সুযোগ রয়েছে সেটি নিঃসন্দেহে আমরা বুঝতে পারছি, এবং সেটা আসলে সবসময় গিয়ে ভোক্তার কাঁধে গিয়ে পড়ে। এর মাঝখানে মধ্যস্বত্বভোগী কিংবা বাজার ব্যবস্থার একটা বড় ভূমিকা আছে, ব্যবসায়ীদের ওপর সবসময় একটা বড় ধাক্কা এসে পড়ে, ব্যবসায়ীদের নানানভাবে আসলে অভিযোগের তীরটাও ব্যবসায়ীদের দিকে থাকে। আপনাদের আসলে এখন করণীয়টা কি বলে মনে করেন? দেন আমাদের সেক্টরের করণীয় ক্ষেত্রে আমরা যেটা ইতিমধ্যে উদ্যোগ নিয়েছি, আমরা সরকারের সাথে বসেছি, জ্বালানি মন্ত্রণালয়ের সাথে বসেছি। আমাদের যে চ্যালেঞ্জটা ছিল এখনও কিছুটা আছে, সেটা হচ্ছে আমরা জ্বালানি পাচ্ছিলাম না আমাদের স্ট্যান্ড বাই জেনারেটর চালানোর জন্য। তা আমরা আমাদের প্রতিষ্ঠান, আমাদের সংগঠন বিজিএমই থেকে উদ্যোগ নিলাম, আমরা একটা ফুয়েল কার্ড তৈরি করলাম। সেই ফুয়েল কার্ড তৈরি করার একটা ভিত্তি কোন ফ্যাক্টরিতে কী সাইজের জেনারেটর সাইজ এবং 4 ঘন্টা লোডশেডিং সাপেক্ষে তার দৈনিক ফুয়েলের চাহিদা কত, ওই জেনারেটরের ডেসক্রিপশন ওই কার্ডে দিলাম, তার দৈনিক চাহিদা কত তার দিলাম, এবং সেটা আমরা এন্ডোর্স করলাম। সেটা আবার আমরা মন্ত্রণালয়কে দিলাম, মন্ত্রণালয় দিল বিবিসিকে, বিবিসি সেটা এন্ডোর্স করে আমরা আজকে 400 মতো কার্ড দিয়েছি। আগামীকালের মধ্যে আমরা বাকি আরও 450 দিয়ে দেবো। এখন পর্যন্ত আবেদন করেছে 900। ইটস সর্ট অফ ফায়ার ফাইটিং, যে এই কঠিন সময় এটা দিয়ে যেন অতিরিক্ত জ্বালানি কেউ নিতে না পারে, আর অ্যাটলিস্ট মিনিমাম রিকোয়ারমেন্টটা সেটা যেন পেতে পারে, সেটা আমাদের ডিস্ট্রিবিউশনটা যাতে সবাইকে সমানভাবে হয় অ্যাজ পার দেয়ার জেনারেটর ক্যাপাসিটি। হ্যাঁ, সেটা অনুযায়ী আমরা মেনশন করেছি, কারণ একটা কার্ড নিয়ে যাব, ওটা যদি ব্ল্যাঙ্ক থাকে যে যার মতো নিয়ে আসবে সেটা হবে না। এবং আমরা আমাদের মেম্বারদেরকে বলেছি একদিনে একসাথে 3 দিনের বেশি জ্বালানি আপনারা চাবেন না। সেটা কার্যকরী হওয়া শুরু করেছে, বিভিন্ন জায়গায় এটা নিয়ে সমস্যা হয়েছে, সেই সমস্যার সমাধান করার চেষ্টা করেছে আমরা। বড় স্কেলে যেটা বলেছি, যেমন এক্সপ্লোরেশন সর্ট অফ আপনার ইনভেস্টমেন্ট অলসো গ্যামলিং, আপনি পেতেও পারেন না পারেন। আমরা আমাদের জায়গা থেকে, ছোট্ট জায়গা থেকে আমরা উপদেশ দেওয়ার চেষ্টা করেছি যে বাংলাদেশে প্রায় 12 লক্ষ ইরিগেশন সিস্টেম কাজ করে, যেটা হলো ডিজেল বেস। সেইগুলা গ্র্যাজুয়ালি কনভার্ট করতে হবে ইনটু সোলার। একটা সিস্টেমের জন্য 20 কিলোওয়াটের সিস্টেমের জন্য খরচ হবে ম্যাক্সিমাম 20 লাখ টাকা। তো সেইগুলা যদি তৈরি করা যায়, এবং ওইখানে কিন্তু এমপ্লয়মেন্টও ক্রিয়েট হবে, তো সেইটা যদি কনভার্ট করা যায়, তাহলে এইখানে যে ইম্পোর্টেড জ্বালানি, এই জ্বালানির জন্য যে ফরেন কারেন্সি লাগে, এইখানে যে জ্বালানিটা ব্যবহার হয়, এটা কমে আসবে। আমাদের স্বার্থটা কি, ওইখানে যদি কমে আসে, তাহলে ওই জ্বালানি, সেটা গ্যাস হোক আর ডিজেল হোক, সেটা যেন আমরা ইন্ডাস্ট্রিতে পেতে পারি। তো আমাদের জায়গা থেকে এটা নিয়ে আমরা কাজ করছি। আমাদের মেম্বারদেরকে আমরা বলেছি রুফটপে সোলার বসাইলে আমরা যে সার্ভিস চার্জ নিই বিজেপি থেকে, সেটা 50% ডিসকাউন্ট। মানে বিকল্প পদ্ধতিগুলোকে আসলে সামনে নিয়ে আসার এক ধরনের হ্যাঁ, প্রচেষ্টা এখন চলছে। আমাদের হচ্ছে কি, সবসময় তো আমরা খুব শর্ট টার্ম প্ল্যানিং করি, এবার একটু দীর্ঘমেয়াদী পরিকল্পনা করতে হচ্ছে। মাহমুদ হাসান খান বাবু, মোহাম্মদ মকবুল ইলাহি চৌধুরী, ডক্টর আবু ইউসুফ, অসংখ্য ধন্যবাদ আজকে রাজকাহনে সময় দেওয়ার জন্য। আজকের মতো বিদায় নিচ্ছি জিপি তিস্পাত নিমিত্ত রাজকাহন থেকে। ফিরবো আগামীকাল রাত 10টায় নতুন রাজকাহন নিয়ে। ডিবিসির সঙ্গে থাকুন।